আমরা এখন কথা বলবো আমার খুবই প্রিয় একটি বিষয়, নক্ষত্রের জীবনচক্র বা লাইফ সাইকেল অফ আ স্টার নিয়ে। বিগ ব্যাং এর পরবর্তী ঘটনাবলী নিয়ে আমরা কথা বলছিলাম। বিগ ব্যাং এর ঠিক পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত মহাকাশে কিন্তু অসংখ্য পরিমাণে ধূলিকণা কিংবা ডাস্ট বলতে পারে কিংবা অনেক ধরনের গ্যাস বিরাজ করছে। প্রশ্নটা হচ্ছে, এই যে এত পরিমাণ গ্যাস কিংবা এত পরিমাণ ধূলিকণা মহাকাশে বিরাজ করছে, তাদের মধ্যে অবশ্যই মহাকর্ষ বল কিংবা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। তো আমরা যদি মহাকাশে এইসব আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা বা ইন্টারস্টেলার ডাস্ট এবং গ্যাসের এই যে বিশাল একটা ক্লাউড কিংবা একটা গ্যাসের এই যে বিশাল একটা পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, এদের মধ্যে যখন গ্র্যাভিটেশন কিংবা মহাকর্ষ বলটি কাজ করছে, তখন তারা একটা জায়গায় কেন্দ্রীভূত হতে চেষ্টা করে এবং এই যে কেন্দ্রীভূত হওয়ার সূচনাটি হয় বা এই যে কেন্দ্রীভূত হওয়ার যে একটা প্রবণতাটি শুরু হয়, এর মাধ্যমেই নক্ষত্রের জন্ম ঘটে বা নক্ষত্র তৈরি হওয়ার প্রক্রিয়াটি শুরু হয়। তো প্রথম কথা, আমাদের ফার্স্ট যে ধাপটি নক্ষত্র তৈরি হওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা এবং এই গ্যাসের যে বিশাল মেঘটি রয়েছে, এই মেঘটি তৈরি হওয়া এবং এর পরবর্তী সময়ে একটা মহাকর্ষীয় সংকোচন কিংবা গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশন ঘটে। গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশন জিনিসটি হচ্ছে গ্যাসের আয়তন কিন্তু অনেক বেশি থাকে এবং ডাস্ট যেগুলো রয়েছে তাদের মধ্যকার যে ভলিউম বা আয়তনটি রয়েছে সেটিও কিন্তু অনেক বেশি। প্রশ্নটা হচ্ছে, এই যে এত বড় ভলিউমের একটা জিনিস বা আয়তনের একটা জিনিসকে আমাকে খুব ছোট একটা জিনিসে আনতে হবে, তারা কিন্তু বিশাল জায়গা জুড়ে হচ্ছে স্পেসের মধ্যে বিস্তৃত, কিন্তু নক্ষত্র কিন্তু এত বিশাল জায়গা জুড়ে কখনোই হবে না। নক্ষত্র হবে একটা নির্দিষ্ট জায়গায় অনেক বেশি ঘনত্ব নিয়ে, অনেক বেশি ভর নিয়ে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে এতগুলো ধূলিকণা কিংবা এত যে গ্যাস রয়েছে, তাদেরকে এক জায়গায় একত্রীকরণের যে কাজটি করে, সেই কাজটি করে হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এবং এটা কি ধরনের একটা জিনিস? এটা অবশ্যই একটা সংকোচন। কারণ কি, তারা অনেক বড় আয়তনের জায়গায় ছিল, তাদেরকে একটা ছোট আয়তনের জায়গায় মহাকর্ষ বল একত্রীভূত করলো কিংবা একসাথে করণ করলো। তো এই যে জায়গাটি, এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটির নামই হচ্ছে গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশন বা মহাকর্ষীয় সংকোচন। প্রশ্নটা হচ্ছে, এর রেজাল্টটা কি? গ্র্যাভিটেশনাল কন্ট্রাকশনের ঠিক পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো সেই জায়গায় অতি উচ্চ চাপ এবং তাপমাত্রা তৈরি হয়। অর্থাৎ সেই জায়গায় কিন্তু নর্মাল যে টেম্পারেচার এতক্ষণ ধরে ছিল মহাকাশে, সেই নর্মাল টেম্পারেচার কিন্তু থাকবে না। এই যে এত পরিমাণ ঘন একটি বস্তু তৈরি হলো, এই ঘন বস্তু তৈরি হওয়ার কারণে সেখানে অতি উচ্চ পরিমাণের চাপ এবং তাপমাত্রা তৈরি হবে। তার পরবর্তী সময়ে কি ঘটবে দেখি। তার পরবর্তী সময়ে যখন এই তাপমাত্রাটি কয়েক মিলিয়ন কেলভিন তাপমাত্রায় পৌঁছে যাবে, অর্থাৎ আমরা যদি মিলিয়নের হিসাবে যাই, সেই মিলিয়নের হিসাবে আরো কয়েক গুণ বেশি কেলভিন তাপমাত্রায় যখন তারা পৌঁছে যাবে, তখন এক ধরনের রিয়াকশন তৈরি হতে থাকে বা ঘটতে থাকে, সেটি হচ্ছে থার্মোনিউক্লিয়ার রিয়াকশন বা তাপ নিউক্লিয় বিক্রিয়া। প্রশ্নটা হচ্ছে, তাপ নিউক্লিয় বিক্রিয়া বলতে আসলে কি বোঝায়? আমরা প্রথমত দেখব সূর্যের যে মেইন জ্বালানি বা ফুয়েল, সেটি হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন ক্রমান্বয়ে হিলিয়ামে রূপান্তরিত হতে থাকে এই থার্মোনিউক্লিয়ার বিক্রিয়ার দ্বারা। থার্মোনিউক্লিয় যে বিক্রিয়াটি ঘটে, সেখানে আমরা দেখব 4টি হাইড্রোজেন প্রোটন এবং 4টি ইলেকট্রন। অর্থাৎ আমরা কিন্তু এই জায়গাটাকে বলতে পারি 4টা হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু, কারণ এখানে 4টা প্রোটন রয়েছে, এখানে 4টা ইলেকট্রন রয়েছে। প্রোটিয়ামের যে আইসোটোপটি রয়েছে, সেই আইসোটোপের কথা যদি বলি, এরকম 4টা প্রোটিয়াম আইসোটোপ কিন্তু হচ্ছে এখানে রয়েছে, হাইড্রোজেনের আইসোটোপ। এটা রূপান্তরিত হয় হচ্ছে 2টা ইলেকট্রন এবং সাথে তার হিলিয়াম যে পরমাণুটি রয়েছে, সেই পরমাণুতে কনভার্টেড হয়ে যায়। এবং প্রথমেই মনে রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে এক ধরনের নিউক্লিয় বিক্রিয়া। তো নিউক্লিয় বিক্রিয়া এবং কেমিক্যাল বা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু বড় ধরনের পার্থক্য রয়েছে। রাসায়নিক বিক্রিয়া কি হয়? রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু হচ্ছে এক ধরনের মৌল অন্য একটি যৌগে পরিণত হচ্ছে, আবার অন্য একটা যৌগ আবার মৌলে পরিণত হচ্ছে, এই ধরনের কিছু রূপান্তর ঘটে। কিন্তু নিউক্লিয় বিক্রিয়ায় কিন্তু এমন হয় না যে প্রোটন ইলেকট্রন তারা যুক্ত হয়ে হচ্ছে যে অন্য কোনো একটা কিছুতে পরিণত হয়ে গেল, ব্যাপারটা এরকম থাকে না। কোয়ার্কের কিছু আদান প্রদান আছে, গ্লুয়নের কিছু আদান প্রদান হয়, এবং সবচেয়ে বড় কথা যেটি, সেটি হচ্ছে এখানে একটা বিপুল বা হিউজ পরিমাণে শক্তি উৎপন্ন হয়। আরেকটা জিনিস হচ্ছে, এই যে বিক্রিয়াটি হয়, পরীক্ষা করে দেখা যায়
আমার বিক্রিয়ার বাম পাশে পরমাণু এবং ইলেকট্রন বা প্রোটন বলি তাদের যে মোট ভরটি রয়েছে ডান পাশে যেই ভর রয়েছে তার কখনোই সমান হয় না, একটু কমে যায়। প্রশ্নটা হচ্ছে ভর কখনোই কিন্তু হাওয়া হয়ে যাওয়ার কথা না, কিংবা আমরা কিন্তু শক্তির নিত্যতা সূত্র অনুসারে জানি। তো এই জায়গায় ভরের নিত্যতা কিংবা শক্তির নিত্যতা যাই বলি, ম্যাস কিন্তু দুই জায়গাতে ইকুয়াল হওয়ার কথা ছিল। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে ইকুয়াল কেন হচ্ছে না? ইকুয়াল হচ্ছে না এই কারণে দেখা যায় এই যে এই বিক্রিয়ার মধ্যে এত বিপুল পরিমাণে শক্তি বা এনার্জি নির্গত হচ্ছে, এই এনার্জিটা আসে এই যে কিছুটা ভর এখানে হারিয়ে গিয়েছে এই হারানো ভর থেকে। অর্থাৎ আমি যদি পুরোটা সামারাইজ করি, বাম পাশ থেকে ডান পাশে গেলে কিছু ভর বা ম্যাস হচ্ছে যে হারিয়ে গেল। প্রশ্নটা হচ্ছে এই ভরটা কোথায় গেল? এই ভরটা শক্তি বা এনার্জিতে কনভার্টেড হয়ে যায়, এবং এখান থেকেই আমরা কিন্তু আইনস্টাইনের যে ভর শক্তি রূপান্তর সূত্রটি ছিল E=mc², এই সূত্রের কনভার্সনটি কিন্তু এখানে অনুসৃত হয়। জিনিসটা হচ্ছে এই যে হারানো ভরটি রয়েছে, এই হারানো ভরটি কিন্তু এই তাপ নিউক্লিয় বিক্রিয়ায় এত বিপুল পরিমাণে একটা শক্তির যোগান দেয়। তো এই জিনিসটি কিন্তু কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়াতেও ঘটে, কিন্তু এত বিপুল পরিমাণে ঘটে না। আমরা কিন্তু ডেল এইচ এর ব্যাপারগুলো জানি, ডেল এইচ প্লাস হয়, ডেল এইচ নেগেটিভ হয়, এনথালপির ব্যাপারগুলো জানি, তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। এই যে এখানেও তাপের এক ধরনের আদান প্রদান হচ্ছে, তাপের উৎপাদনটি হচ্ছে, কিন্তু কখনোই এই শক্তিটি নিউক্লিয় বিক্রিয়ার মতন এতটা শক্তিশালী রূপে হয় না। কারণ নিউক্লিয় বিক্রিয়ায় আমরা দেখতে পাই ভর শক্তিতে কনভার্টেড হয়ে যাচ্ছে, কিন্তু কেমিক্যাল বা রাসায়নিক বিক্রিয়াতে কিন্তু কখনো আমরা ভরকে শক্তিতে কনভার্টেড বা রূপান্তর হতে দেখি না। তো থার্মোনিউক্লিয় বিক্রিয়ার এক্সক্লুসিভনেসটি হচ্ছে ঠিক এই জায়গায়, এখানে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় এক, এবং দুই, এখানে যেই বিপুল পরিমাণ শক্তিটি নির্গত হচ্ছে সেটি ভরের শক্তিতে রূপান্তরের মাধ্যমে হচ্ছে, অন্য কোনোভাবে হয় না। আমরা যদি পরবর্তী স্টেপে আসি, এই যে বিপুল পরিমাণে শক্তিটি নির্গত হচ্ছে, আমরা বলছি যদি আমরা আবার শুরু থেকে দেখি, সেটি হচ্ছে প্রথমে ধূলিকণা জমলো, মহাকর্ষ সংকোচন হলো, উচ্চ চাপ এবং তাপমাত্রা তৈরি হলো, কয়েক মিলিয়ন কেলভিন তাপমাত্রায় পৌঁছে গেল, থার্মোনিউক্লিয়ার রিয়াকশন হলো। তার পরবর্তী সময়ে এই যে শক্তিটি নির্গত হচ্ছে, শক্তিটা আসলে কি রূপে নির্গত হয়? এটা এক ধরনের রেডিয়েশন রূপে নির্গত হয় বা বিকিরণ রূপে নির্গত হয়, সেখানে অনেক বেশি আলো ছড়ায়, অনেক বেশি তাপ ছড়ায়। এই যে শক্তিটির রূপান্তরের মাধ্যমে এত বেশি পরিমাণে আলো আর তাপ ছড়াচ্ছে, এই যে এই জিনিসটিকে আমরা বলি দীপ্তি বা লাইট, এবং এই যে এত বিপুল পরিমাণে শক্তি সে ছড়াচ্ছে, এই ছড়ানো শক্তিটি কিন্তু এসেছে কোত্থেকে? এই থার্মোনিউক্লিয়ার রিয়াকশন থেকে। তার মানে হচ্ছে এই যে আমাদের সূর্য এত বিপুল পরিমাণে আলো আমরা পাচ্ছি, এই আলো কিন্তু আসছে এই থার্মোনিউক্লিয়ার রিয়াকশন থেকে। এবং যখনই এই জিনিসটি সংঘটিত হলো, যে ধূলিকণা জমলো, মহাকর্ষ সংকোচন হলো, কয়েক মিলিয়ন কেলভিন তাপমাত্রা আসলো, থার্মোনিউক্লিয়ার বিক্রিয়া সংঘটিত হলো, তার পরবর্তী সময় যে সে দীপ্তি ছড়ালো, এই যে এখন বস্তুটি দাঁড়ালো, এই বস্তুটি হচ্ছে নক্ষত্র, এবং এটাকেই আমরা নক্ষত্রের জন্ম হয়েছে বলে আখ্যায়িত করি বা বার্থ অফ এ স্টার বলে থাকি। তো প্রশ্নটা হচ্ছে এই ধরনের যে নক্ষত্রগুলো রয়েছে, এই নক্ষত্রগুলোতে আমাদের ক্ষেত্রে মূল জ্বালানি হচ্ছে হাইড্রোজেন, বা সূর্যের ক্ষেত্রে আমাদের যেই গ্যালাক্সি রয়েছে কিংবা আমাদের যে সৌরমণ্ডল রয়েছে সেখানে মূল ফুয়েলটি হচ্ছে হাইড্রোজেন। প্রশ্নটা হচ্ছে কেন এখানে হাইড্রোজেনই জ্বালানি হলো? কেন হচ্ছে যে হিলিয়াম হলো না, কিংবা কেন লিথিয়াম বা আরো বড় বড় যে মৌলগুলো রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, এরা কেন হচ্ছে যে জ্বালানি হিসেবে থাকলো না? এই প্রশ্নটির অ্যান্সার যদি আমরা করতে চাই, প্রথমেই আমাদের চলে যেতে হবে নিউক্লিওসিনথেসিস নামে একটা পর্যায়ের কথা আমি বলেছিলাম বিগ ব্যাং এর পরবর্তী সময় 3 মিনিট থেকে 20 মিনিট এই সময়টাতে। তো এই সময়ে যে নিউক্লিওসিনথেসিস নামক পর্যায়টি ঘটে, ওই জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে প্রোটন এবং নিউট্রন এই ধরনের যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো কোয়ার্ক দ্বারা গঠিত হচ্ছিল, সেই গঠিত যে কণাগুলো রয়েছিল তারা মিলে কিন্তু কিছু প্রাথমিক এলিমেন্ট তৈরি করে। প্রাথমিক এলিমেন্টের মধ্যে একদমই সরল পরমাণুর মধ্যে প্রথমেই যার নাম আসবে সেটাই কিন্তু হচ্ছে হাইড্রোজেন, যেখানে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন মিলে একটি হাইড্রোজেন পরমাণু গঠন করা কিন্তু খুবই সোজা, একটা প্রোটিয়াম আইসোটোপ গঠন করা খুবই সোজা। তো একদম এলিমেন্টারি পার্টিকেল যেগুলো গঠিত হয়েছিল, একদম এলিমেন্টারি যেই অ্যাটম গঠিত হয়েছিল, তার মধ্যে হাইড্রোজেন হচ্ছে অন্যতম। আমরা কিন্তু জানি প্রথম কিন্তু এই মহাবিশ্বে যদি জীব এসে থাকে, এককোষী জীবরা কিন্তু প্রথমে প্রাধান্য বিস্তার করতো। ঠিক তেমনিভাবে পার্টিকেল ওয়াইজ যদি আমি চিন্তা করি ফিজিক্সের ক্ষেত্রে, সেখানেও ফিজিক্সের অ্যাটমিক পার্টিকেল বা অ্যাটম যেগুলো আসবে সেগুলো প্রথমে একদম সরল অ্যাটমগুলো আসবে, এবং এখানেও কিন্তু তাই ঘটেছে। প্রথম যেই নক্ষত্রগুলো তৈরি হয়েছে বা আমরা এখন যে গ্রহগুলো দেখি, এই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের এই নিউক্লিওসিনথেসিসের একটা প্রভাব রয়েছে। তো নিউক্লিওসিনথেসিসের প্রভাবের কারণে হাইড্রোজেন হচ্ছে সূর্যের মধ্যে ফুয়েল হিসেবে ডমিনেট করে, অন্য কোনো কিছু করে না। আর
সূর্যে সবচেয়ে বেশি পরিমাণের যেই মৌলটি রয়েছে তার নামই হচ্ছে হাইড্রোজেন, এবং সেকেন্ড মোস্ট যেই মৌলটি রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে সেটি হচ্ছে হিলিয়াম। এবং হাইড্রোজেন ক্রমান্বয়ে হচ্ছে যে এই জ্বালানি হিসেবে ইউজ হওয়ার মাধ্যমে ক্রমান্বয়ে হচ্ছে হিলিয়ামে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে হচ্ছে শক্তি বিকিরণ করছে, যে কারণে সূর্য এখন পর্যন্ত বেঁচে রয়েছে। আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে সূর্যে যদি আরো হাইড্রোজেন অ্যাড করা হয় তখন কি হবে? রিজনটা হচ্ছে এই যে সূর্য কিন্তু ক্রমান্বয়ে হচ্ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিংবা যে কোনো নক্ষত্র মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, একসময় সূর্য হচ্ছে নিভে যাবে, জাস্ট সিম্পলি একটা মোমবাতি নিভে যাওয়ার মতন। তো সূর্যে যদি আমি আরো হাইড্রোজেন অ্যাড করতে পারি তখন কিন্তু হচ্ছে সূর্যের জ্বালানিটি কিন্তু ক্রমান্বয়ে অ্যাড হতে থাকবে এবং সূর্যের আর মরার চান্স থাকবে না, এটা আমরা সাধারণ অর্থে মনে করতে পারি। কিন্তু কথাটি হচ্ছে সূর্যে যদি আরো হাইড্রোজেন অ্যাড করা হয় সাথে সাথেই দেখা যাবে সূর্যের যে জ্বালানি ইউজ করার হারটি রয়েছে সেটি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, এবং বেড়ে যাওয়ার ফলশ্রুতিতে কি হবে যে সূর্য অনেক তাড়াতাড়ি হচ্ছে তার মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তো কাজে আমরা যদি ধারণা করে থাকি যে হাইড্রোজেন বেশি অ্যাড করার মাধ্যমে সূর্যকে আমি আরো অনেক বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবো, ব্যাপারটা মোটেই ঠিক না। তাহলে দেখা যাবে যে সূর্য আরো বেশি পরিমাণ হাইড্রোজেন জ্বালানি ইউজ করার মাধ্যমে আরো তাড়াতাড়ি করে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।